তারা তো তার থেকে শিক্ষকদের থেকে বেশি সাফার করছে। তারা আপনাদের কাছে কি তাদের কোনো মূল্য নেই? আজকে সুপ্রিম কোর্ট তাদের জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়নি বলে আপনারা কি আজীবনকাল ধরে অনন্তকাল ধরে এটা চালাবেন? তাহলে পূর্বতন সরকারের সঙ্গে কি পার্থক্য থাকলো? তাহলে আমাদের আবার রাস্তায় আন্দোলনে নামতে হবে পূর্বতন সরকারের মতো? তাহলে দুজনের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আপনাদের কাছে শিক্ষকদের গুরুত্বটা বেশি পাচ্ছে কারণ আপনাদের কাছে বলছেন সুপ্রিম কোর্টের ডেডলাইন আছে। তাই আমার আবেদন, দয়া করে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদেরকে বাঁচান, তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন, তাদের নিয়োগ দিন। তৎকালীন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরে 2016 সালের পুরো শিক্ষকদের যে প্যানেল ছিল সেটা বাতিল হয়ে যায়। সেখানে শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী প্রত্যেকেরই প্যানেল বাতিল হওয়ার ফলে চাকরি গিয়েছিল। তারপরে শিক্ষকদের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করা হয় এবং তাদের জন্য পরীক্ষারও ব্যবস্থা করা হয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের সুবিধার্থে শিক্ষকদের জন্য এক্সটেনশনের কথা বলা হয়, কিন্তু সেখানে বঞ্চিত হন শিক্ষাকর্মীরা। তারাও যে যোগ্যতার সঙ্গে বেতন নিয়ে চাকরি করছিলেন তাদের জন্য কোনোভাবেই এক্সটেনশনের কথা ভাবা হয়নি এবং রাজ্যের পরিবর্তনের পরে রাজ্য সরকারে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কিন্তু একই ধারাবাহিকতা চলে আসছে। শিক্ষকদের কথা ভাবা হলেও তাদের নিয়োগ প্রক্রিয়া, তাদের যাতে চাকরি তারা বহাল থাকে, তারা যাতে বেতন পান, তাদের কথাটা ভাবা হলেও শিক্ষাকর্মীদের কথা কিন্তু কোনোভাবেই ভাবা হচ্ছে না। তেমনটাই অভিযোগ যারা শিক্ষাকর্মীরা রয়েছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন একজন চাকরি হারানো শিক্ষাকর্মী, তার সঙ্গে আমরা কথা বলবো। দাদা, আমরা জানি যে 2016 সালের প্যানেল পুরো বাতিল হলো, আপনারা চাকরি হারা হলেন এবং তারপরে আমরা দেখলাম লড়াই, আন্দোলন সমস্ত কিছু হলো, রাজ্য সরকারের পরিবর্তন ঘটলো। কিন্তু এখন আপনারা কি দেখতে পাচ্ছেন? রাজ্য সরকারের পরিবর্তন তো হয়েছে, মোটামুটি 3 মাস হয়ে গেল। এখন আপনাদের অবস্থা কি, আপনাদের অবস্থান কি? দেখুন, 2016 সালের যে প্যানেল বাতিল হয়েছিল, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে প্যানেল বাতিল হলো, সেই প্যানেল বাতিলের সবথেকে বেশি ভুক্তভোগী যদি কেউ হয় সেটা হচ্ছে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। কেন বলছি এই কথা? প্যানেল যখন বাতিল হয় তখন শিক্ষক শিক্ষাকর্মী সবারই চাকরি বাতিল হয়েছিল। সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় যে যোগ্যদের জন্য আবার পরীক্ষা নেওয়ার জন্য সরকার পরীক্ষার ব্যবস্থা করে এবং যতদিন না পর্যন্ত তারা পরীক্ষা পদ্ধতি শেষ করতে পারছে তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায়, ততদিন পর্যন্ত তাদের এক্সটেনশন দেওয়া হয়। সুপ্রিম কোর্ট গত বছর ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এই এক্সটেনশনটা দিয়েছিল শুধুমাত্র শিক্ষকদের জন্য। বলেছি, সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল শিক্ষকরা না থাকলে স্কুলের পড়ুয়াদের সমস্যা হবে, তাই তারা মানবিকতার খাতিরে পড়ুয়াদের খাতিরে তারা শিক্ষকদের এই এক্সটেনশনটা দিচ্ছে, কিন্তু শিক্ষাকর্মীদের তারা এই এক্সটেনশনটা দেয়নি। এই রায়টাকে কাজে লাগিয়ে সরকার একের পর একবার এই এক্সটেনশন পিরিয়ডের মধ্যে পরীক্ষা পদ্ধতি শেষ করতে পারেনি এবং তার জন্য এই এক্সটেনশন বাড়িয়ে নিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে করে, এবং ততদিন পর্যন্ত এখনও পর্যন্ত এই টিচারদের প্রক্রিয়াই তারা সম্পন্ন করতে পারেনি এবং তার মাঝখানে পড়ে মার খাচ্ছি আমরা যোগ্য শিক্ষাকর্মীরা। একদিকে তো টিচারদের এক্সটেনশন হচ্ছে, তারা প্রতি মাসে বেতন পাচ্ছেন, যতদিন না পর্যন্ত পরীক্ষা শেষ হয় তারা বেতনটা পাবেন। আবার পরীক্ষা পদ্ধতি শেষ হয়ে গেলে যারা চাকরিটা পেয়ে যাবেন তাদের সেখান থেকেই সেইভাবেই চালু হবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী গত 16 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না, আমাদের কথা কেউ ভাবেনি, না পূর্বতন সরকার না বর্তমান সরকার ভাবছে। বর্তমান শিক্ষামন্ত্রী গতকাল প্রেস কনফারেন্স করলেন, সেখানে তিনি বললেন আমাদের কাছে ডেডলাইন আছে, সুপ্রিম কোর্টের ডেডলাইন আছে 31 অগস্ট পর্যন্ত, তার মধ্যে আমরা শিক্ষকদেরটা শেষ করার চেষ্টা করছি, যদি আরও কিছু সময় লাগে আমরা আরও সময়ের জন্য আবেদন করব। নন টিচিংদের কী হবে? উনি বলছেন রেজাল্ট প্রস্তুত আছে, কিন্তু এখনও পর্যন্ত কবে সেই রেজাল্ট বেরোবে তিনি কিছু বলতে পারেননি। আমার কথা হচ্ছে নন টিচিংটা কি ওনাদের কাছে গুরুত্বপূর্ণ নয়? নন টিচিংটা যে 16 মাস বেতন পাচ্ছেন না, এই জিনিসটা কি ওনারা মানবিকভাবে দেখছেন না একটু? যখন প্যানেলটা বাতিল হলো শিক্ষক শিক্ষাকর্মী সবাই বাতিল হয়েছে, যোগ্য শিক্ষক যেমন আছে যোগ্য শিক্ষাকর্মীরাও তেমন আছে। যোগ্য শিক্ষকরা প্রতি মাসে তারা এক্সটেনশন পেয়ে যাবে, প্রতি মাসে তারা বেতন পাবে, তারা তো স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরীক্ষা দিয়েছে, তারা সেইভাবেই তারা জীবন কাটাচ্ছে। আমাদের অবস্থাটা কি? 16 মাস ধরে আমাদের বেতন নেই। গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা খুব ন্যূনতম বেতনে চাকরি করতো, তাদের অবস্থাটা কি? তাদের বাড়িতে মানে দেখার মতো অবস্থা নেই বেশিরভাগের বাড়িতে, যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা, অসুস্থ বাবা মা, ছোট ছোট বাচ্চা, বিভিন্ন শিক্ষাকর্মী অসুস্থ, কিভাবে চলছে তাদের? একটা পরীক্ষা নেওয়া হয়েছে শিক্ষাকর্মীদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা 5 মাস আগে, মার্চ মাসে পরীক্ষা নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত তার কোনো মানে রেজাল্ট বার করতে পারলো না লিখিত পরীক্ষার। তারপর আরও কত ধাপ বাকি আছে, এইভাবে কতদিন ধরে চলবে? সরকার বলছে আমরা শিক্ষকদেরটা আগে দেখছি। আপনারা দেখুন, আপনারা শিক্ষকদেরটা অবশ্যই দেখুন, সঙ্গে কেন আপনারা শিক্ষাকর্মীদেরটা দেখবেন না? তারা তো তার শিক্ষকদের থেকে বেশি সাফার করছে। তারা আপনাদের কাছে কি তাদের কোনো মূল্য নেই? আজকে
সুপ্রিম কোর্ট তাদের জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়নি বলে আপনারা কি আজীবনকাল ধরে অনন্তকাল ধরে এটা চালাবেন? কতজন এভাবে বেঁচে থাকতে পারে? অলরেডি কয়েকজন মারা গিয়েছে। মানে এইরকমভাবে যে কালকে যেটা শিক্ষামন্ত্রী বললেন, আমরা অত্যন্ত এতে আশাহত, অত্যন্ত বেদনা হতো। এখনও পর্যন্ত শিক্ষাকর্মীদের শুধুমাত্র লিখিত পরীক্ষার রেজাল্ট বার করলেই হবে না, তারপর আরও কত ধাপ আছে, আরও লিখিত পরীক্ষার পর টাইপিং টেস্ট আছে, ইন্টারভিউ আছে, কাউন্সেলিং, অনেক প্রসেস আছে। সেগুলো শেষ করতে কত বছর লাগবে আমরা কিছু বুঝে উঠতে পারছি না। উনি বলছেন অতি দ্রুত করা। অতি দ্রুত মানে কি? এইটা অতি দ্রুত? সরকারে এসছে 3 মাস হয়েছে। তাহলে পূর্বতন সরকারের সঙ্গে কি পার্থক্য থাকলো? প্রাক্তন সরকার যে দুর্নীতিটা করেছিল, তাদের দুর্নীতি হটানোর জন্য যে আমরা দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি, সেই আন্দোলন করে সরকার পরিবর্তন করে আজকে যখন সরকার এলো, তখন সরকার যদি আমাদের কথা না ভাবে, যোগ্য শিক্ষাকর্মীদের কথা তারা গুরুত্ব দিয়ে না ভাবে, তাহলে তারা কি বলতে চাইছে? কার কথা ভাববে? প্রাক্তন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার সঙ্গে আমি নিজে বিধানসভায় তৎকালীন বিরোধী দলনেতা থাকাকালীন বিধানসভায় গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে দেখা করেছিলাম আমরা যোগ্য শিক্ষাকর্মীরা। উনি বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে ক্ষমতা এলে নিশ্চয়ই সব কিছু ভাবা হবে, এবং এটাও উনি লাইভে বলেছিলেন যে যোগ্যদের লিস্ট নিয়ে দরকার হলে সুপ্রিম কোর্টে যাওয়া হবে যোগ্যদের চাকরি বহাল রাখার জন্য। কোথায়? আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সরকারে আসার পর থেকে আমরা বিভিন্ন মন্ত্রীদের কাছে, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করার জন্য আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে জনতার দরবারে আমরা দেখা করেছি। উনি সময় বলেছিলেন কিছুটা সময় দাও, সে সময় অনেক দিনই অতিক্রান্ত। তাহলে তারপরেও যখন তাদের শিক্ষামন্ত্রী এইভাবে বলেন যে আমরা শিক্ষকদেরটা আগে দেখছি, আমরা শিক্ষাকর্মীদেরটা পরে ভাববো, তাহলে সে মানে আমাদের কাছে আর বলার কিছু থাকে না। আমাদের কি তাহলে এদের জন্য কি তাহলে আমাদের আবার রাস্তায় আন্দোলনে নামতে হবে পূর্বতন সরকারের মতো? তাহলে দুজনের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? তো আমাদের একটাই আবেদন, এইভাবে অমানবিকভাবে না দেখে শিক্ষাকর্মীদের বিষয়টা মানবিকভাবে দেখুন। আপনাদের কাছে শিক্ষকদের গুরুত্বটা বেশি পাচ্ছে, কারণ আপনাদের কাছে বলছেন সুপ্রিম কোর্টের ডেডলাইন আছে, কিন্তু তার থেকেও বেশি গুরুত্ব পাওয়া দরকার শিক্ষাকর্মীদের বিষয়টা, কারণ তাদের কাছে কোনো ডেডলাইন নেই। ডেডলাইন নেই বলে তাদেরকে আজীবন, তাদের মৃত্যু পর্যন্ত তাদেরকে এইভাবে ফেলে রাখার কোনো মানে হয় না। তাই আমার আবেদন, দয়া করে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদেরকে বাঁচান, তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন, তাদের নিয়োগ দিন, এবং এই পরীক্ষাতেও এই রকম মানসিক অবস্থা, এইরকম মানসিক চাপ, এইরকম দুরবস্থার মধ্যেও আমাদের পরীক্ষা দিতে হয়েছে বেতন ছাড়া, ফলে অনেকেই হয়তো পাবে না। তাদের কথা কি হবে? তাদের ব্যাপারেও সরকার যেন পরিষ্কারভাবে ভাবে, একটা পরিষ্কার গাইডলাইন দেয়, কারণ এইভাবে সরকার সবসময় নাগরিকদের কল্যাণের জন্য সরকার তৈরি হয়। সরকার কখনো নিজের কল্যাণের জন্য হয় না। সরকার নাগরিকদের ভোটে জিতে আসে নাগরিকদের কল্যাণের জন্য। আজকে তাদের নাগরিকরা, এক শ্রেণীর নাগরিকরা অভুক্ত, তারা রীতিমতন ঢুকছে, তো তাদের কথা সরকার এটা ভাববে না? এটা তো আমরা কিছুতেই ভেবে উঠতে পারছি না। এটাই আমাদের বক্তব্য, যে দ্রুত যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য যেন সুরাহা করা হয়, দ্রুত তাদের নিয়োগের ব্যবস্থা করা হয়, যারা পাবে না তাদের জন্য দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হয়। আপনি একটা কথা ভেবে দেখুন তো, শিক্ষকরা যারা যোগ্য ছিলেন তারা সকলেই এক্সটেনশন পাচ্ছেন। পরীক্ষা হয়ে গেছে, শিক্ষকদের মধ্যে অনেকেই পাননি, পাশ করেননি। আমি সবার প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখেও বলছি, এই যে এটা পরীক্ষাটা তো একটা জোর করে চাপিয়ে দেওয়া পরীক্ষা হয়েছে। এটা তো পরীক্ষাটা তো আমরা কেউ দিতে চাইনি। যোগ্য হয়েও 7 বছর চাকরি করার পর কে পরীক্ষা দিতে চাইবে? তাও পরীক্ষাটা দিতে হয়েছে। অনেক শিক্ষকরা পাননি, তো যারা পাননি এই এক্সটেনশনের ফলে তারাও এক্সটেনশন পাবেন। আপনি একটা জিনিস ভাবুন লজিক্যালি, যে যারা পরীক্ষায় পাশ করবেন না তারাও দিনের পর দিন ধরে চাকরি করবেন, তারা এক্সটেনশন পাবেন, স্যালারি পাবেন। আর যারা যোগ্য শিক্ষাকর্মী, যারা যোগ্য হয়েও 16 মাস ধরে বেতন নেই, তারা কিছু পাচ্ছে না। তাদের না হচ্ছে পরীক্ষার কোনো পদ্ধতি এগোচ্ছে, তাদের না কোনো কিছু, তাদের কোনো সুরাহা হচ্ছে। এটা কী ধরনের? এটা মানা যায়? এটা একটা সভ্য জগতে এটা হয় কখনো? আমাদের তো এই যে সুপ্রিম কোর্টের যে রায়টা, এক্সটেনশনটা এক শ্রেণীর যোগ্যকে দেওয়া হবে, শিক্ষকদের দেওয়া হবে, এক শ্রেণীকে দেওয়া হবে না, যোগ্য শিক্ষাকর্মীদের দেওয়া হবে না, এখানেই একটা ডিভাইড করে দিয়েছে। কিন্তু তার সুযোগটা সরকার কেন নেবে? সরকারের তো বোঝা উচিত যে দুজনেই যোগ্য, তাহলে দুজনকেই আমার সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত। এটা সরকার ভাবছে না কেন? তা আমরা চাই যাতে যোগ্য শিক্ষাকর্মীদের জন্য সরকার অবিলম্বে কোনো ব্যবস্থা করে, আর দেরি না করে, আর যেন ফেলে না রাখে, এটাই আমরা চাই। আপনারা যখন জনতার দরবারে গেছিলেন তখন মুখ্যমন্ত্রীর তরফে আপনাদের কি বলা হয়েছিল? তখন সবে সরকার গঠন হয়েছিল। আমাদের প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তারা সব কিছুই জানেন, সবে সরকার এসেছে, তখনও মন্ত্রিসভাও ফর্ম হয়নি, সবে সরকারে এসেছে, একটু সময় দাও, আমরা সমস্ত বিষয়টাই দেখছি, এরকম জানিয়েছিলেন। আমরা সব কিছুতেই ভরসা রেখেছিলাম, কিন্তু সময় কতটা সময়, আপনারা বুঝতে পারছেন অলরেডি 16 মাস অতিক্রান্ত। মানুষের পক্ষে কত সময় ধৈর্য রাখা সম্ভব? তারা সরকারে আছেন, তারা মন্ত্রিত্বে আছেন, সরকারি কর্মচারীরা মাইনে পাচ্ছেন, দিনের পর দিন বিকাশ ভবনের আধিকারিকরা, এসএসসির আধিকারিকরা চাকরি করছেন, তারা মাইনে পাচ্ছেন। কিন্তু যাদের জন্য তারা কাজটা করছেন তারা কী অবস্থায় আছে? যাদের জন্য পরীক্ষাটা যারা নিয়েছেন তারা কী অবস্থায় আছে? আমরা কী অবস্থায় আছি? এক শ্রেণীর জন্য তারা সবসময় ব্যবস্থা করে যাবেন, আর এক শ্রেণী কিছুই পাবে না। এটা কী ধরনের মানসিকতা? এখনও যেহেতু আপনাদের কথা ভাবা হচ্ছে না, আপনারা বলছেন যেমনটা,
তাহলে আপনারা এবার কি ভাবছেন, আপনারা কি করতে চান, বা সরকারের কাছে তো আপনারা আবেদন করলেন, আপনারা আন্দোলন যেরকম করেছিলেন পূর্বতন সরকারের আমলে, আপনারা এখন কি করতে চান? সত্যি কথা বলতে দেখুন, কে চায় আন্দোলন করতে? আমরা তো দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্যই আমরা সেই সময় আন্দোলন করেছিলাম। সরকার পরিবর্তন হয়েছে, সবাই জানে বা সবাই এই বুঝেই সরকারকে পূর্বতন সরকারকে পরিবর্তন করেছে যাতে নতুন সরকার এসে ভালো কিছু করে। আমরা এখনও আস্থা রাখছি সরকারের প্রতি, কিন্তু সরকারের যা কাজকর্ম, তাদের যা বক্তব্য, বিশেষ করে শিক্ষামন্ত্রীর যা বক্তব্য, তাতে আমরা সত্যিই আস্থা হারিয়ে ফেলছি। এইরকম যদি চলতে থাকে তাহলে আর কি করবো? আমরা আবেদন নিবেদন ছেড়ে এবার তাহলে আন্দোলনের রাস্তায় নামতে হবে। আর কি করবো? তখন আর কিছু ওয়ে থাকবে না, আর কোনো রাস্তা থাকবে না। আমরা এখনও আবেদন করছি, আমরা এখনও আজ পর্যন্ত, আমি আপনার সাথে কথা বলার আগে পর্যন্ত আমি শিক্ষামন্ত্রীর কাছে আমি আমাদের প্রতিনিধিরা সমানেতাকে তার কাছে দরবার করে গেছেন, তাকে তার পিএর মাধ্যমে মেসেজ করেছেন, আমাদের সঙ্গে দেখা করে আমাদের দুরবস্থার কথা আমরা জানাতে চাই, সেটা বারবার ধরে বলছি। তো তারপরেও যদি এত আবেদন নিবেদনেও যদি কাজ না হয়, তাহলে আর কি থাকবে? আন্দোলন ছাড়া তো আর কোনো রাস্তা তখন থাকবে না। পাশাপাশি আপনাদের যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন তাদের একটা অংশ ফের রাস্তায় নামছে, তারা 7ই আগস্ট, আপনি হয়তো জানেনও। শুধু শিক্ষক না, শিক্ষাকর্মী সবাই নামছেন। একজন শিক্ষক আন্দোলনের নেতা সুমন বিশ্বাস তিনি ডাক দিয়েছেন, এবং তার সঙ্গে শিক্ষাকর্মী সবাই থাকছেন সেখানে। ঠিক আছে, আমরা যেমন শিক্ষাকর্মীরা আলাদা করে আন্দোলন, আপনি যেমন শুধু আমার কথাটা জানতে চাইলেন যে শিক্ষাকর্মীদের বিষয় নিয়ে, আমি বললাম যে শিক্ষাকর্মীদের হয়তো আলাদা করে আন্দোলন করতে হতেও পারে যদি আমাদের কোনো সুরাহা না করে। ইতিমধ্যেই সুমন বিশ্বাস যিনি আন্দোলনটা ডেকেছেন, তো সেখানে শিক্ষাকর্মীরা সবাইকেই উনি আহ্বান করেছেন, তো সেখানে তারা থাকবে সবাই, এটাই। ওনারা তো এটাও দাবি করছেন যে যতক্ষণ এই সমস্যার সমাধান হবে ততক্ষণ ওনারা অবস্থান বিক্ষোভে একদম লাগাতার বসবেন। আপনারাও কি সেই সঙ্গে যোগ দেবেন? যদি প্রয়োজন হয় নিশ্চয়ই যোগ দেওয়া হবে, কারণ আপনাকে প্রথমেই বললাম যে আমাদের সার্ভাইভ করার মতন সামান্য কিছুও নেই। খড়কুটো ধরে মানুষ বেঁচে থাকে, আমাদের সেই খড়কুটোটুকুও নেই। তো যদি কিছু না থাকে তাহলে অবশ্যই অবস্থান করতে হবে, লাগাতার অবস্থান করতে হবে। আমরা তো চাইছি যে সরকার আমাদের সঙ্গে আলোচনা করে হোক বা যে করেই হোক আমাদের বিষয়টা নিয়ে সুরাহা করুক। আমাদের সঙ্গে আলোচনার দরকার নেই, সরকার নিজে থেকেই করুক না, কিন্তু নিজে থেকে করছে কোথায়? তো যদি না করে, কে আপনার সরকারের সঙ্গে আন্দোলনে যেতে চায়? কে অবস্থান বিক্ষোভ করতে যায়? একটা সাধারণ বাড়ির ছেলে কি চাইবে? যে সে পড়াশুনো করেছে, সে চাকরি করছে, সে চাকরি তার চলে গেছে সরকারের দুর্নীতির কারণে, আবার নতুন করে তার চাকরি পরীক্ষা নিয়ে তাকে দ্রুত নিয়োগ করবে, এটাই চাইবে। তো সেটা যদি না হয় তাহলে তাদের তো কোনো অবস্থান আন্দোলন করা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না, আর কোনো রাস্তা থাকবে না। স্বাভাবিকভাবেই যদি সরকার সাড়া না দেয় তখন সেটাই করতে হবে। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা। সেই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দ্রুত নিয়োগ কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না। তার পাশাপাশি শিক্ষাকর্মীদের আরও অবস্থা শোচনীয়, কারণ তারা প্রায় 16 মাস ধরে বেতন পাচ্ছেন না। এই যে রাজ্যে পরিবর্তন হলো, তারপরে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, তার ওপরে আস্থা থাকলেও সেই আস্থা কোথাও গিয়ে যেন ভেঙে যাচ্ছে শিক্ষাকর্মীদের। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।